বুলেট লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। আর এই লোকসভার দখলদারিতে আমরা প্রত্যেক দিনের মতন আজকেও এসেছি বিভিন্ন লোকসভার কি আলোচনা, কি পরিস্থিতি, এগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং তার সঙ্গে সামগ্রিক রাজ্যে যেসব ঘটনাগুলি ঘটছে। আজকে যেমন এসএসসি নিয়ে সুপ্রিমের যে রায় আর কি, বা সন্দেশখালি দিয়ে সুপ্রিমের যে রায়, এগুলো নিয়ে আলোচনার মধ্যে থাকবে। তার সঙ্গে বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীরা কিভাবে তারা কি করছে, কোন পর্যায়ে যাচ্ছে তার এইবারের নির্বাচন, সেটা নিয়েও আলোচনায় থাকবে। এই আলোচনাগুলো তো করবই, তার সঙ্গে আপনাদের সঙ্গে তার আগে পরিচয় করে দিই। আজকের আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত তোমাকে আজকের এই সন্ধ্যায়। ধন্যবাদ। পণ্ডিতদা, একটা জায়গা সেটা হচ্ছে যে আমরা তো ধরো লোকসভার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা প্রত্যেক দিনই করছি, আজকেও করব, তার থেকে আমরা দূরে সরে যাব না। কিন্তু যে বিষয়টা আজকের একদম যে জায়গাতে আমরা একটু আগে আলোচনার মধ্যেও যেটাতে ছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই যে ধরো হাইকোর্টের যে রায়, সেই রায়টাকেই বলবৎ রাখলো সুপ্রিম কোর্ট, এবং হ্যাঁ, একটা জায়গা থেকে তারা স্থগিত দিয়েছে, সেটা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। সেটা হচ্ছে যে মন্ত্রিসভায় যাদের নিয়ে সিবিআই তদন্ত করার জায়গা ছিল, সেটার উপর এখন স্থগিতাদেশ দেওয়া আছে, এবং সেটা পারফেক্টলি বলে দেওয়া আছে যে যদি এটা নিয়ে তদন্ত এই মুহূর্তে হয়, তাহলে রাজ্যে নির্বাচনও চলছে, সেই জায়গায় অনেকেই হয়তো জেলের ভেতরে চলে যেতে পারে। তো যাই হোক, বিষয়টা যাই হোক, তোমার কি মনে হচ্ছে এই রায়টা রাজনৈতিকভাবে কতটা ক্ষতিকারক হতে পারে দলের ক্ষেত্রে? না, আমি সরাসরি রাজনীতিটার কথাটাই একটু পরে আসছি। আমার মতে এখনো পর্যন্ত রাজ্যে রাজ্যের যতগুলো দুর্নীতি এবং স্ক্যাম হয়েছে, তার মধ্যে বৃহত্তম স্ক্যাম হচ্ছে এই নিয়োগ দুর্নীতি স্ক্যাম, এই এসএসসি স্ক্যাম। ফলে এটা কিন্তু শুধুমাত্র এই রাজ্যেই সীমাবদ্ধ নেই। এই গোটা ঘটনাটা নিয়ে গোটা দেশ বলা যায় যে খুব উদ্বিগ্ন। এবং আমি তোমাকে এটা বলতে পারি যে অভিজিৎ গাঙ্গুলি, যিনি এখন পদত্যাগ করে তমলুকের রাজনীতিতে চলে এসেছেন, তার এজলাস থেকে শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন এজলাস ঘুরে শেষ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট সমস্ত মামলাকে একত্রিত করে সেটাকে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠায়। দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ বলা যায় যে তাদের যে ডিভিশন বেঞ্চটা, এটা সুপ্রিম কোর্টেরই একটা এক্সটেন্ডেড বেঞ্চ, কারণ তাদেরই নির্দেশ অনুযায়ী এই বেঞ্চটা গঠিত হয়েছিল। মনে রাখতে হবে যে দেবাংশু বসাকের যে 282 পাতার যে রায়, এই রায়টা এতটাই সমস্ত আইন এবং কানুনকে সমস্ত ঘেটে যেভাবে তৈরি হয়েছিল, এবং এই রায় নিয়ে সরাসরি যেটা বলা যায় যে রাজ্য সরকার তখনই অত্যন্ত বিপাকে পড়েছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এই রায় নিয়ে। তখনই কিন্তু এই রায়ে যেভাবে বলা হয়েছিল, এবং উনি পুঙ্খানুপুঙ্খভাবে এই রায়ে উনি উল্লেখ করেছেন যে কিভাবে এসএসসি চেয়ারম্যান, কিভাবে চিফ সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকরা তারা অসহযোগিতা করেছেন, কখনো নির্বাচনের দোহাই দিয়ে, কখনো জরুরি কাজের দোহাই দিয়ে ইত্যাদি করে। এবং সিবিআই যেটা দেখাতে পেরেছে সেখানে খুব সার্থকভাবে যে 17টি উপায়ে একদম এই দুর্নীতিটা হয়েছে।
তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর যেটা নিয়ে সবচেয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে একটা সরকারি যে একেবারেই সরাসরি সরকারি যে প্রতিষ্ঠান সেখানে যে নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগের কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিন্তু সমস্ত কিন্তু সেটা রক্ষিত রাখা হয়। কারণ যাকে নিয়োগ করা হচ্ছে 30-40 বা 45 বছর পরে তিনি যখন রিটায়ার করবেন তখন কিন্তু পুরো ওই সার্ভিস বুকটা থেকে কিন্তু তার সমস্ত কিছু সেখান থেকে উল্লেখ করতে হবে, পাওয়া যাবে, তারপরেই কিন্তু তার পেনশন ইত্যাদি সমস্ত কিছু কিন্তু অনুমোদন দেওয়া হবে। অথচ খুব দুর্ভাগ্যজনকভাবে একটা জিনিস দেখা গেল, এটা অন্যান্য রাজ্যে বোপম কেলেঙ্কারি বা ইত্যাদি সেখানেও যে অনেক কেলেঙ্কারি হয়েছে, কিন্তু এটা এতটাই স্বতন্ত্র যে বলা হচ্ছে যে ওএমআর শিট 23 লক্ষ 24 লক্ষ ওএমআর শিট সেটা 1 বছর না যেতেই সেটাকে নষ্ট করে ফেলা হয়েছে এবং সেটাতে আদালতে তার সপক্ষে দোহাই দেওয়া হচ্ছে যে না এত ওএমআর শিট এটা রক্ষণাবেক্ষণ করা খুব মুশকিল। যদিও আইনত একটা সরকারি অফিসে কম করে 20 বছর সমস্ত ফাইলকে রক্ষিত করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে 1 বছর না পেরোতেই সমস্ত ওএমআর শিট নষ্ট করে ফেলা হলো। আদালত যখন জানতে চাইলো যে ওএমআর শিট আপনি নষ্ট করে দিলেন কেন, তখন বলা হলো যে না এটা সংরক্ষণ করা অসুবিধে হচ্ছিল, কিন্তু আমরা মিরর ইমেজে সমস্ত কিছু আমরা এটা সংরক্ষিত করে রেখেছি। যখন তদন্তকারী সংস্থা এই মিরর ইমেজ খুঁজতে গেল দেখা গেল যে সেই মিরর ইমেজটাও কিন্তু পাওয়া গেল না। পরবর্তী ক্ষেত্রে সিবিআই বিভিন্নভাবে তদন্ত করে তাদের যে নিজস্ব সে সূত্র সেখান থেকে কোনো এক ব্যক্তির কাছ থেকে সেখান থেকে 3টি হার্ড ডিস্ক তাদের নিয়ে এসে তাদের ভিত্তিতে তাদের ওই হার্ড ডিস্কের ভিত্তিতে যতটুকু পেরেছে ততটুকু উদ্ধার করে তারা একটা মোটামুটি একটা তালিকা তৈরি করতে পেরেছে যে যারা একেবারেই মানে অনৈতিকভাবে নিয়োগ পেয়েছে। মানে আমি এই কথাটুকু এই জন্য বললাম, এটা উপস্থাপনা করতে আমি বাধ্য হলাম, কারণ দেখা গেল যে প্রত্যেকটা না রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ইঞ্চিতে সেখানে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটাকে লুকোনোর জন্য সেখানে একটা মিথ্যের ওপরে আরেকটা মিথ্যে, একটা মিথ্যের ওপরে আরেকটা মিথ্যে চাপানো হয়েছে। এবং যখন আজকে দেবাংশু বোসের ডিভিশন বেঞ্চ যখন জানতে চাইছেন যে আপনারা কখনো এসএসসির চেয়ারম্যান, কখনো চিফ সেক্রেটারির হয়ে যিনি সওয়াল করছেন সেই আইনজীবীকে ইত্যাদি, কখনো বলছেন তারা নির্বাচনের জন্য খুব ব্যস্ত, এখন আপাতত নির্বাচন পর্যন্ত আসতে পারবেন না, কখনো বলছেন যে এসএসসির চেয়ারম্যান বলছেন যে না যে সংস্থাকে ওএমআর শিট তৈরি করতে দেওয়া হয়েছিল সেই সংস্থার নাকি তার নামই শোনেননি, আবার সেই সংস্থা আবার আরেকজনকে সেটা তৈরি করতে দিয়েছে ওএমআর শিট এবং তারা সেই এসএসসির অফিসে বসেই সেই ওএমআর শিট তৈরি করছিল, সেটাও নাকি তিনি জানতেন না। অথচ তিনি পরে বললেন যে না ওএমআর শিটগুলো ছিল, ওএমআর শিটগুলো আমরা নষ্ট করছি, সেটা মিরর ইমেজ করে রেখে দিয়েছি। এই যে প্রত্যেকটা কথার মধ্যে যে অসঙ্গতি, এবং শেষ পর্যন্ত দেবাংশু বসাক তার রায়ে যেটা লিখছেন সেটা খুবই দুর্ভাগ্যজনক, যে তিনি লিখছেন যে শেষ পর্যন্ত বারবার যখন আমরা এসএসসি চেয়ারম্যানকে এসে বলেছি যে আপনাদের ওএমআর শিট যদি থেকে থাকে অথবা যদি মিরর ইমেজ থেকে থাকে, এই মিরর ইমেজের ভিত্তিতে আপনি অন্তত একটা তালিকা দিন যেখানে যারা একেবারে অনৈতিকভাবে কাজ করেছে এবং যারা নৈতিকভাবে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে। অর্থাৎ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে উদ্দেশ্য যেটা ছিল যে সরাসরি যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে যারা চাকরিটা পেয়েছে, যারা নৈতিকভাবে চাকরিটা পেয়েছে তারা অন্তত থাকুক, একদম তিনি এটা বারবার চাইছিলেন। কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি এমনভাবে আদালতকে বিভ্রান্ত করলেন এবং তিনি কিন্তু সেই তালিকাটা দিতে পারলেন না। অথচ পরবর্তী ক্ষেত্রে
যখন দেবাংশু বসাকের এই রায় যখন বেরোলো সেদিনই বিকেলে কিন্তু তিনি আবার সাংবাদিক বৈঠক করে তিনি বললেন যে আমরা তো সুপ্রিম কোর্টে যাব, আমরা আদালতে কিন্তু তালিকা দিয়েছিলাম, আদালত সেই তালিকা মানেনি। এই যে সর্বৈব মিথ্যে একটা যে ধরনের স্টেটমেন্ট তিনি দিলেন, অন্তত তার মতো এসএসসির চেয়ারম্যানের মতো একটা পবিত্র একটা যে চেয়ার, সেই চেয়ারটাকে এটা একটা কলঙ্কিত করা হয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা দাদা, আমি তোমাকে একটা ছোট্ট আছে, আমরা একটা কয়েকদিন আগে বহু চর্চিত একটা সিনেমা আমরা দেখেছিলাম, 3 ইডিয়টস। সেখানে দেখা গেছিল যে যেহেতু কে কার নাম জানে না, সেহেতু অভিনেতারা 3 জন পরীক্ষার সিটগুলোকে একসঙ্গে এক জায়গায় করে দিয়েছিল। এই পজিশনে একই রকম হলো না কি, যে কে যোগ্য আর কে অযোগ্য সেই জায়গাটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে, এবং ওই 5000 সামথিং লোককে বাঁচানোর জন্য রাজ্য সরকার একদম এই যারা যোগ্য প্রার্থী তাদের ঘাড়ের উপর। আমি এটা বলি তোমাকে, একটা কথা এই কনফিউশনটাকে ভীষণভাবে দূর করা দরকার। সেটা হচ্ছে যে 5500 যে তালিকাটার কথা বলা হচ্ছে, এই তালিকাটা কিন্তু কোথাও এসএসসি তৈরি করেনি এবং সেটা আদালতে পেশও করেনি। এই তালিকাটা তৈরি করেছে সিবিআই। তারা তাদের তথ্য থেকে, তাদের সূত্র থেকে অনেক কষ্টের সৃষ্টি করে তারা এই ইয়েটা করেছে। আজকে এসএসসি দাবি করছে যে তার ভিত্তিতে এই বাকিদেরকে ছেড়ে দেওয়া হোক, তার ভিত্তিতে এদেরকে বাদ দেওয়া হোক, কিন্তু তালিকাটা তারা তৈরি করেনি। তার মানে সেটা হচ্ছে যে যেটুকু বিভিন্ন সূত্রে পাওয়া গেছে সেই ভিত্তিতে এটা করা হয়েছে। ফলে ওই 5500ই আছে, এইটা কিন্তু ধরে নেওয়ার কোনো কারণ নেই। এখানে 5500 জায়গায় 7500ও থাকতে পারে, 10500ও থাকতে পারে। সুতরাং ঠগবাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং বারবার আদালতকে বিভ্রান্ত করে এবং বারবার গোটা প্রক্রিয়াটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে যে যার ফলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা গেছে যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে সরাসরি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে জগাখিচুড়ি করে দেওয়া হয়েছে, যে সেটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটাকে আলাদা করা যাচ্ছে না। এবং আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা কথা মনে রাখবে যে এই দেবাংশু বসাকের রায়টা বেরোনোর পরে এবং এই 26,000 এই ছেলেমেয়ের চাকরি যাওয়ার পরে এটাকে কিন্তু সরাসরি একেবারে নির্বাচনের ইস্যু বানিয়ে নিয়ে শাসক দল সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে তারা তাদের বক্তব্যে এই কথাটা তুলে ধরার চেষ্টা করছে যে এই আদালত একেবারে আদালত বিক্রি হয়ে গেছে, বিজেপির নেতারা আদালতটাকে কিনে নিয়েছে এবং তাদের কথাতে আদালত চলছে। আসলে তেমন কোনো দুর্নীতি কিছু হয়নি, কিছু কিছু ভুল হয়তো হয়েছে, কিছু কিছু ভুল যেটা শুধরে দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা না করে সেটা বিজেপির কথাতে আদালত এবং তৃণমূল নেত্রী বিভিন্ন জায়গাতে তার বক্তব্যে কিন্তু এই কথাটা বারবার বলছেন যে চাকুরিখোর ইত্যাদি চাকরি খেয়ে নিয়েছে যারা, তারা হচ্ছে এই বিজেপি দল। সুতরাং বলে এই কথাটা দিয়ে তিনি বারবার যেটা প্রমাণ করতে চাইছেন যে তার সরকারের এই ব্যাপারে কোনো খুব একটা কোনো অন্যায় কিছু নেই। সরাসরি এই আদালতের যে রায়, এই রায়টাকে বিজেপির লোকেরাই করেছে। এবং শাসক দলের মুখপাত্র আরও একটা কথা তিনি বলেছেন যে এই রকম যারা রায় দিচ্ছেন তাদের মতো অনেক বিচারকই তারা কিন্তু এখন মানে অপেক্ষা করছেন কবে তারা বিজেপির নেতা হয়ে নির্বাচনে দাঁড়াবেন ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথাও কিন্তু বলা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। এবং আমি এই নিয়ে আমার মনে হয় যে এই নিয়ে বিস্তারিত মন্তব্য করা উচিত নয়, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যেভাবে সুপ্রিম কোর্টের
চিফ জাস্টিস তিনি যে পয়েন্টটাতে আবার তিনি ধরলেন যে ওএমআর শিটকে কেন নষ্ট করা হলো এবং এই আসল এবং নকল নৈতিক এবং অনৈতিকভাবে চাকরি পাওয়া তাদের তালিকাটা কিভাবে তৈরি হবে এবং এটাকে কি করে ভাগ করা যাবে, এটা কিন্তু তিনি বারবার এই প্রশ্নটাই তুলেছেন। ফলে যেটা দাঁড়ালো সেটা কিন্তু সেই দেবাংশু বসাকের, এবং এটা কিন্তু অত্যন্ত যেটা আশা করা হচ্ছিল সেটাই হবে, এবং যারা দুদে আইনজীবী তারা কিন্তু এটা বলেছিলেন, যদিও কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু উনিও সওয়াল করেছিলেন এটা নিয়ে দেবাংশু বসাকের আদালতে। তিনি বলেছিলেন যে এটা কিছুই না, 5 মিনিটে এটা স্থগিতাদেশ হয়ে যাবে। তো যাই হোক, এরকম রাজনৈতিক নেতারা অনেকে বলে থাকেন, সেটা নিয়ে নতুন করে কিছু বলা নেই। আরেকটা কথা মনে রাখতে হবে যে রাজনীতি যারা করেন তাদেরকে, বিশেষ করে নির্বাচন এলে তারা একটা ইস্যু খোঁজেন, এবং যে ইস্যুতে তারা মনে করেন যে তাদের কোনো না কোনোভাবে তারা লাভ তুলতে পারবেন, তারা সেই ইস্যুটাকে তারা ব্যবহার করেন, সেখানে কিন্তু কোনো বাছবিচার নেই। এবং আরও একটা খুব দুর্ভাগ্যজনক যেটা আমার বলা উচিত, সেটা হচ্ছে যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি তার বয়স কত, 40-42 বছর হতে পারে, তিনি কিন্তু আরও বলেছেন যে এই হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত। এবং তো আমার যেটা মনে হয়েছে যে সম্ভবত ওনার এটা অজানার আছে যে কলকাতা হাইকোর্টের ব্রিটিশের সময় থেকে, ব্রিটিশ রুলের সময় থেকে কলকাতা হাইকোর্টের যে ঐতিহ্য, এই ঐতিহ্য কিন্তু এখনও পৃথিবীর আইনজীবী মহলে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয় কলকাতা হাইকোর্টকে। আমি এটা একাডেমিক কথাবার্তা বললাম, এখন নির্বাচনের সময়, সুতরাং আমাদের এই একাডেমিক কথাবার্তার ভ্যালু কোনো মূল্য নেই। এবং সরাসরি এটা বলা ভালো যে রাজ্যে এসএসসি থেকে একেবারে প্রাথমিক স্তর পর্যন্ত যেখানে দুর্নীতি হয় সরকারি চাকরিগুলি নিয়ে, সেখানে নীতি নৈতিকতা এবং একাডেমিক কথাবার্তা বলা আমার মনে হয় সেটা একেবারে মূল্যহীন। কারণ এই কথাগুলো এই রাজ্যে কেউ কান দেওয়ার মতো আছে কিনা আমি জানি না। এবং এই কথাটা মনে রাখতে হবে যে এখনও কিন্তু প্রাথমিক যে নিয়োগ, সেই তদন্ত প্রক্রিয়াও কিন্তু এখনো চলছে, এবং সেটাও কিন্তু এখনো কিন্তু সেটা তোমার জিটিএস এর ওখানে ওটারও তদন্ত চলছে একদম একদম। এবং সেখানেও কিন্তু এবং আমি এটা বুঝতে পারি না যে প্রত্যেকটা রায়ের, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া, এবং এই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য একটা প্যানেল অফ লয়ার্স, দেশের সেরা আইনজীবীদের নিয়ে যে একটা প্যানেল তৈরি করে রেখেছে শাসক দল, এবং তারা সুপ্রিম কোর্টে তাদের হয়ে লড়াই করছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম যে যতটাই তারা লড়াই করেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা মামলাতেই কোনো না কোনোভাবে কিন্তু শেষ পর্যন্ত তাদের হারেরই মুখ দেখতে হচ্ছে। এবং আর তুমি যদি সারদা মামলা থেকে শুরু করো, সব বেশিরভাগ মামলাতেই। সুতরাং আমার এটা মনে হয়েছে যে প্রত্যেকটা ব্যাপারে চ্যালেঞ্জ করে, বিশেষ করে আজকে সন্দেশখালী এবং এনআইএ তদন্ত নিয়ে, ভূপতিনগরে যে এনআইএ তদন্ত, এটা নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। প্রথমত হচ্ছে এনআইএ এটা প্রায় একটা ধরো সামরিক একটা শক্তির মতো, একটা দেশের বিভিন্ন তারা বর্ডার এরিয়া থেকে আরম্ভ করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, এবং এটা একটা স্পেশাল মিলিটারি অ্যাক্ট দিয়ে চলে। ফলে সেই এনআইএ অফিসারকে স্থানীয় পুলিশরা ডাকছে ডায়েরি করে, এটাও যেমন হাস্যকর ব্যাপার, তেমনি তোমার মনে থাকতে পারে যে কুচবিহারে একদম
সেখানে গুলি চালানোর পরে সেখানে সামরিক বাহিনীর যে প্যারামিলিটারি ফোর্স তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছিল বারবার। এবং এই রাজ্যে সিবিআই এবং ইডি যতবারই কোনো না কোনো ব্যাপারে তদন্ত করতে গেছে ততবারই বাধার সম্মুখীন হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ রীতিমতো তাদেরকে ডেকে পাঠাচ্ছে, লালবাজারে ডাকছে, ইত্যাদি ইত্যাদি। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই রাজ্যে কাজ করছে তারাও কিন্তু একটা খুব একটা যে সহজভাবে কাজটা করতে পারছে তা নয়, তারাও বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়েই তাদের কাজটা করতে হচ্ছে। এবং যাই হোক শেষ পর্যন্ত, এবং একটা কথা মনে রাখতে হবে যে শেষ পর্যন্ত কিন্তু ধর্মের কলটা বাতাসে নড়েছে বা নড়ে। আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা হতে পারে সেটা 7 দিনের জন্য সেটা স্থগিতাদেশ, 7 দিনের জন্য আবার পরবর্তী মামলার জন্য শুনানির দিন ধার্য হয়েছে, কিন্তু এটা ধরে নেওয়ার কারণ নেই। কারণ আজকে প্রধান বিচারপতির যে পয়েন্ট আউট যেগুলো করেছেন তিনি, তার ভিত্তিতে যেটা বলা যায় যে এই মামলাটা খুব সহজ পথে যাবে না, এবং এটা ধরে নেওয়া যায় যে মানে এক কথায় 5 মিনিটে স্টে হবে না বা হলো না। এবং অভিষেক মনু সিংভি হোক বা মুকুল রোহতগি হোক, যারা দেশের সেরা শীর্ষ আইনজীবী, তাদের উপস্থিতিতে হলেও এই মামলার যে খুব সহজে নিষ্পত্তি হয়ে যাবে, রাজ্য সরকারের পক্ষে যাবে, এমনটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ দেবাংশু বসাকের যে রায়, এই রায়টার ছত্রে ছত্রে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যে অনিয়ম, যে বেনিয়ম, যে ধরনের অনৈতিক কাজ এবং সরকারি আমলাদের অসহযোগিতা, সরকারি উকিলের অসহযোগিতা ইত্যাদি যেভাবে প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখানো হয়েছে, এবং যখন বারবার তাদেরকে বলা হচ্ছে যে যারা অনৈতিকভাবে কাজ করেছেন সেই তালিকাটা অন্তত আদালতে দিন, তারা গড়িমসি করতে করতে সেই তালিকা কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেননি। আজকে তারা সেই 5,500-এর তালিকা নিয়ে আসছেন। এই তালিকাটা তারা কোথায় পাচ্ছেন? যদি এই তালিকাটা তারা আগে দিতেন আদালতে, তাহলে এই আদালতের একটা অন্যরকম হতো। আজকে তারা যেদিনকে দেবাংশু বসাকের রায় বেরিয়েছে সেদিনকেই, একই দিনকে বিকেলে তিনি সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং আমরা সেখানে 5,500-এর তালিকা দেব। এবং সেটাই যদি হতো, এবং সুপ্রিম কোর্টে যে বাঘা বাঘা যারা আইনজীবী যারা ছিলেন তাদের মুখ থেকেও তো সুপ্রিম কোর্টের যারা বিচারক তারা তো শুনেছেন, বা তাদের সওয়ালে তো বলা হয়েছে যে এত নৈতিকভাবে চাকরি পেয়েছে, এত অনৈতিকভাবে চাকরি পেয়েছে, এই যে তালিকা। তারপর কিন্তু একটা জিনিস তুমি বলো, সেটা হচ্ছে যে এই যে ধরো সুপ্রিম কোর্টে যাওয়া বারবার প্রত্যেকটা কিছু না কিছু বিষয় যখনই ইস্যু আসছে সেটাকে নিয়ে শীর্ষ আদালতের দরজায় যে পরে নক করা, এবং সাধারণ মানুষের ট্যাক্স পের পয়সাতে এই যে সরকারের একদম খুব বাস্তব, যেটা এটা তো আর কারো পৈতৃক মানে টাকা ব্যক্তিগত টাকা পয়সায় হয় না, সাধারণ মানুষের পয়সায় যে এই যে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখান থেকে ধাক্কা খাওয়া। দ্বিতীয় নম্বর যে জায়গাটা যেটা আমার আরো জানার, সেটা হচ্ছে যে এই যে ধরো রাজনৈতিক যেটাকে ইস্যু করে পরে, এই যে ধরো বিভিন্ন মঞ্চ থেকে বলা হচ্ছিল যে আমরা সুপ্রিম কোর্টে যাব, এই যে সুপ্রিম কোর্টে গিয়ে পরে এই যে ধাক্কাটা খাওয়া হলো, এরপর কি রাজনৈতিক স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে? দেখো, এটা খুব ইন্টারেস্টিং এই পয়েন্টটা তুমি যেটা বলেছো, কারণ দেবাংশু বসাকের রায় যেদিন বেরিয়েছে সেদিন থেকেই এটা রাজনীতিকীকরণ হয়ে গেছে একদম। এবং চাকরিকে খুব বিজেপি, চাকরিকে অমুক ইত্যাদি বিভিন্নভাবে, যেটা তৃণমূল নেত্রী তার সহজাত যে স্টাইল, সেই স্টাইলেই তিনি এগুলো আজকে তিনি রাজনীতির ইস্যু এটাকে তৈরি করেছিলেন। কিন্তু একটা কথা বারবার মনে রাখতে হবে, এটা মনে রাখা খুব উচিত, যে তিনি যেহেতু দেবাংশু বসাকের যে রায় তার উপরে আস্থা রাখতে না পেরেই তিনি সুপ্রিম কোর্টে নিশ্চয়ই গেছেন, এবং সুপ্রিম কোর্ট মোটামুটি যে ধরনের যে পথে হেঁটেছে তাতেও কিন্তু আগামী দিনটা যে তাকে খুব বেশি স্বস্তি দেবে এমনটা আমার মনে হয় না, আমি যতটুকু আইনটা বুঝি।
ফলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে রাজ্যের এই দুরবস্থার মধ্যে আজকে এত বছর পরে আজকে প্রায় 23 লক্ষ 24 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে কতটা সত্যিকারের তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এবং কারা চাকরি পাননি, এটা কিন্তু এখন আর কিন্তু সেটাকে সরাসরি একেবারে যে প্রশ্নটা সুপ্রিম কোর্টে তুলেছে যে সেটাকে কিন্তু এখন এইভাবে বাছাই করাটা খুবই অসম্ভব ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে একটা সুপারনিউমারি পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট থেকে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে নেওয়া হলো? যদিও এটার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, না ঠিক আছে, স্থগিতাদেশ দিয়েছে, আজকে দিয়েছে, কালকে আবার সেই স্থগিতাদেশ উঠে যাবে। এটা দিয়েছে নির্বাচন সংক্রান্ত, নির্বাচনের বিষয়, নির্বাচন চলছে। এটা যেহেতু সিবিআই কে ক্ষমতা দেওয়া ছিল, দেবাংশু বসাকের রায়ে সিবিআই কে যেহেতু ক্ষমতা দেওয়া ছিল যে তারা যখন যাকে প্রয়োজন মনে করবে তখন ডাকতে পারবে, প্রয়োজনে হেফাজতে নিতে পারবে, একদম। তার ফলে সুপ্রিম কোর্ট যেটা আশঙ্কা করছে যে এই 7 দিনের সময় পাওয়ার পরে ফের হয়তো সিবিআই কাউকে না কাউকে ডেকে নিতে পারে, ফলে হয়তো নির্বাচনের সময় একটা বিশেষ করে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে হয়তো একটা অঘটন ঘটতেও পারে, ফলে সেটাকে কিছুদিনের জন্য সরিয়ে রাখা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তারা ওটা থেকে চিরকাল ছাড় পেয়ে গেলেন, চিরকালীন। কিন্তু সুপারনিউমারিক পোস্ট কেন তৈরি করা হলো, এই জবাবদিহিটা তো করতে হবে। একদম। যেখানে এতগুলো ছেলে মেয়ে, যেখানে স্পষ্ট বোঝা গেল যে তারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের অনৈতিক কাজকে সমর্থন জানিয়ে, এবং আজকে তারা গত 4 বছরে কত টাকা বেতন নিয়েছেন, অন্তত 50-60 লক্ষ টাকা করে এক একজনের বেতন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাহলে কত টাকা অনৈতিক যারা চাকরি পেয়েছেন তাদের পেছনে সরকার খরচা করলো, আবার তার উপরে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে সেখানে তাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করলো। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটার দায় কিন্তু কোনোভাবেই মন্ত্রিসভা এড়াতে পারে না। এবং সেই ক্ষেত্রেই তো ববি হাকিম বলেছিলেন যে এই দায়টা সকলের। একদম। কিন্তু দায় জারি হোক, সমস্ত আইন আদালত রাজনীতি সবকিছু বাদ দিয়ে আজকে এই রাজ্যে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হয়ে উঠে আসছে যে দুর্নীতি আমাদের দেশে একেবারেই নতুন কিছু নয়, এবং গোটা বিশ্বের ইতিহাসে যদি তালিকা অনুযায়ী দুর্নীতির ক্ষেত্রে ভারতবর্ষের নাম অত্যন্ত উপরের দিকে। সুতরাং দুর্নীতি কথাটা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা বহু রকমের দুর্নীতি দেখে আসছি। মানে ধরে নেওয়া যায় যে কার্যত ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকেই, ক্ষমতায় কংগ্রেস আসার পর থেকেই যে পণ্ডিত নেহরুর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেই মন্ত্রিসভাটা কয়েক বছর চালানোর পরেই নানা রকমের দুর্নীতি মধ্যে তারা জড়িয়ে পড়েছিল, সেটা আমরা বিভিন্নভাবে দেখেছি। যাই হোক, কিন্তু শিক্ষা নিয়ে যে এইরকম দুর্নীতি, এটা আমরা দেখেছি যে শাসক দলের নেতারা তারা কিন্তু এই কথাটা বারবার তুলছেন যে আজ মধ্যপ্রদেশে বোপম কেলেঙ্কারির মতো এত বড় কেলেঙ্কারি যদি হতে পারে, সেই কথাটা কেন উল্লেখ করা হচ্ছে না। আমি ধরে নিলাম অবশ্যই বোপম কেলেঙ্কারিও একটা ঘৃণ্যজনক কেলেঙ্কারি, সেটা হওয়া উচিত নয়। সরকারি স্তরে এইভাবে পঠন পাঠন নিয়ে, শিক্ষার মান নিয়ে যদি এইভাবে ছিনিমিনি খেলা হয়, তাহলে তো গোটা দেশের মেরুদণ্ডটাই ভেঙে পড়বে। কারণ এই মেরুদণ্ডটা সব সময় দাঁড়িয়ে থাকে, পরিকাঠামোটা দাঁড়িয়ে থাকে কিন্তু শিক্ষিত মানুষের ওপরে। সুতরাং
এই রাজ্যের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অন্তত এই রাজ্যের যে সংস্কৃতি, এই রাজ্যের মানুষের যে রুচিবোধ, তার কিন্তু সরাসরি কিন্তু বাইরে মানে একেবারেই সেই একেবারে এই রুচিবোধের সঙ্গে কোনোভাবে সামঞ্জস্য নেই এবং এবং এটা খুব লজ্জাজনক। আমরা বিশেষ করে বাঙালিরা স্বাধীনতার আগে হোক, স্বাধীনতার পরে হোক, ব্রিটিশের সময় হোক, তখন থেকে ভারতবর্ষের রেনেসাঁতে যে নেতৃত্ব বাঙালিরা দিয়েছে বিভিন্ন বিষয়ে, শিল্প, সাহিত্য, অর্থনীতি, আজকে আমাদের এই রাজ্যে সেরা স্কুল, সেরা কলেজ, আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো তখন প্রেসিডেন্সি কলেজ ছিল, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই ধরনের সমস্ত নামকরা বিশ্ববিদ্যালয়ের আমরা এখানে অত্যন্ত গর্বিত ছিলাম যাদেরকে নিয়ে। সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদেরকে যেভাবে এই একটা কেলেঙ্কারি দেখা গেল, এবং সত্যি কথা বলতে কি যে কেলেঙ্কারিটা তদন্ত করতে গিয়ে বারবার বাধা পাচ্ছে একটা তদন্তকারী সংস্থা, এবং শেষ পর্যন্ত একটা রায়, তার বিরুদ্ধেও ফের আরেকটা রায়কে চ্যালেঞ্জ করে সেখানে যাওয়া হলো। মানে এক কথাতে এই তদন্ত পূর্ণ হোক সেটাও মনে হচ্ছে যেন শাসক দল চাইছে না, বা মানে রাজ্য সরকার চাইছে না। সেটাই বারবার এতটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপরেও সিবিআই যেভাবে কাজটা করেছে, আমার মনে হয় যে, এবং যে কাজের ভিত্তিতে, যে রিপোর্টের ভিত্তিতে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সিবিআই এর তদন্ত করা সেই প্রক্রিয়ার ওপরেই কিন্তু সেই রায়টা দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তাদের একটা খুব বড় কৃতিত্ব তো আছেই। কিন্তু যেভাবে আজকে এই রায়টাকে নিয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি যে অন্তত আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে রাজনীতি করার অনেক 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 বিষয় আছে, কিন্তু নির্বাচন এলে আমরা দেখেছি, অন্তত আমার সে শৈশব থেকে আমি দেখে আসছি, যে কোনো নির্বাচন এলে সেখানে কিন্তু আর কোনো বিষয় নিয়ে কিন্তু তখন আর কিন্তু কারোরই যে মানে তারা কিন্তু যে কোনো বিষয়কে তারা কিন্তু রাজনীতির ইয়েতে নিয়ে চলে আসেন। মানে এখন যে কোনো ইস্যুই হোক, মানে তাতে রাজ্যের মানুষের পক্ষে হোক বা চাই বিপক্ষে হোক, এটা এখন রাজনৈতিক ইস্যুর জায়গায় চলে আসে। অথচ অন্তত এই ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত ছিল আরও বেশি সংযত হওয়া, এবং আরও বেশি করে এই যাতে যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি সমবেদনা দেখিয়ে অন্তত তাদের চাকরিটাকে রাখা। এবং আমার এটাও আর একটা অত্যন্ত দুর্ভাগ্যের মনে হয়েছে যে হাইকোর্টের অর্ডারে যাদের চাকরিটা এখন আপাতত গেছে, এবং এখনও আজকে সুপ্রিম কোর্টেও সেটা ফয়সলা হয়নি, সেখানে রাজ্য সরকার বলছেন যে তাদের যে বেতন তারা পেতেন সেই বেতন রাজ্য সরকার দিয়ে যাবেন। এটা কি একটা রাজনৈতিক চমক না? রাজনৈতিক চমক থেকে সেটা হচ্ছে যে না, একটা বিষয় যেটা রাজ্য সরকারের, মানে এটা আমরা হয়তো অন্যভাবে নিচ্ছি, বারবার প্রতিনিয়তের কথা হচ্ছে না, এই যে এপ্রিল মাসটা তারা যে মাসটা কাজ করেছিল আর কি, সেই মাসের বেতন তাদের দেওয়া হবে, এটা পর্যন্ত কথা হয়েছে। এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যেদিন থেকে রায়টা বেরিয়েছে তাদের কার্যকালটা সেই পর্যন্তই ছেদ হয়, তারপর থেকে ছেদ হয়ে যায়। সুতরাং এই গোটা মাসের বেতন তারা পেতে পারেন কিনা সেটা একটা সমবেদনার ব্যাপার থাকতে পারে, সেটা একটা মানবিকতার ব্যাপার থাকতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু একটা কথা মনে রাখবো যে মানবিকতার ক্ষেত্রটা যদি তুমি প্রসারিত করো, তাহলে সেখানে কিন্তু যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদের ব্যাপারটাও চলে আসছে। একদম 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 একদম। আমি একটু ওইখান থেকে সরে আমি একটু রাজ্য রাজনীতি, আমরা তো এতক্ষণ ধরে রাজনীতি মানে শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকরণের ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে আর কি, এবং এক কথায় বলতে গেলে যারা অযোগ্য তাদের বাঁচানোর যে লড়াই চলছে,
এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি বাঁচানোর লড়াই না থাকতো তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র মানুষের কাছে যারা আছে, সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছাতো, এবং এটাকে নিয়ে মঞ্চে মঞ্চে রাজনীতির কোনো ভূমিকা থাকতো না। কিন্তু আমার যেটা তোমার কাছ থেকে অন্য বিষয়ে আসা, সেটা হচ্ছে যে এখন এই বিভিন্ন জায়গায় যারা তারকা প্রচারক তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আছে। কালকেও অমিত শাহের আসার কথা দুর্গাপুরে, 3 তারিখে নরেন্দ্র মোদীর আসার কথা, গতকাল পরশু দুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিনও একটা প্রোগ্রাম করে গেছেন দুর্গাপুরে থেকে কুলটিয়া, আসানসোল। এই তীব্র দাবদাহে যেভাবে মানুষ মানে একদম অতৃষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে রাজনৈতিক প্রচারের যে মানে একদম পারদ একদম ওপর দিকে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু খুব একটা উৎসাহী নয় নির্বাচনকে নিয়ে। আমি তোমাকে একটা এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুমি তুললে। এবারে কিন্তু দেখা গেছে এখনো পর্যন্ত অন্যান্য বছরের তুলনায় যে শতাংশের হিসেবে ভোট কিন্তু কম পড়ছে। একদম একদম। তার মূল কারণটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক, এই যে 50-60 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যের বাইরে কাজ করেন, তারা কিন্তু দেখা গেছে অন্যবার যে কোনোভাবেই হোক কষ্টের সৃষ্টে তারা কিন্তু এই অন্তত ভোটের দিন এখানে এসে পৌঁছন। কারণ ভোটের দিন তারা ছুটি পান, ছুটি যে কর্তৃপক্ষ ছুটি দিতে হবে এটা আইন, ফলে তারা এসে পৌঁছন এবং সেখানে কিন্তু তারা ভোট দেন, ভোট দিয়ে ফিরে যান। এবং এবারে কিন্তু দেখা গেছে শুধু আমাদের রাজ্যই নয়, এমনকি বিহারে আরও অনেক বেশি পরিযায়ী শ্রমিক, উত্তরপ্রদেশে আরও অনেক বেশি পরিযায়ী শ্রমিক, তাদেরও কিন্তু দেখা গেছে যে ভোটে তারা মোটামুটি অন্যান্যবার ভোটে উপস্থিত হন, ভোটটা দিয়ে যান। এবারে কিন্তু তাদেরও ভোট দেওয়ার প্রতি অনেক অনীহা দেখা যাচ্ছে এবং হতে পারে যে প্রচণ্ড দাবদাহে গোটা দেশেই, ফলে তারা হয়তো ঠিকমতো এসে পৌঁছতে পারছেন না বা পৌঁছানোর ইচ্ছে নেই। আরেকটা হতে পারে যে যাতায়াতের যে ট্রেনে আসা, যাতায়াত নিয়মিত রিজার্ভেশন পাওয়া ইত্যাদি, অথবা যারা রিজার্ভেশন করেন না, যারা জেনারেলে আসেন, তাদের কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু এবারে তারা কিন্তু একেবারে ঘরমুখী হচ্ছে না, ফলে তারা ভোটও কিন্তু তারা দিচ্ছেন না, এমনটা একটা বলছে তথ্য। এবং এই ভোট কম পড়ার কারণে এই পরিযায়ী শ্রমিকরা যে না আসার ফলে যে ভোটটা কম পড়েছে সেটা মোটামুটি একটা অনুমানের ভিত্তিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। ফলে যে একটা জিনিস আমি এই প্রসঙ্গত তোমাকে বলি, সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর, যিনি একসময় আইপ্যাকের প্রধান ছিলেন এখানে, এখন তিনি বিহারে থাকেন এবং তিনি বিহারের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামে সেখানে একটা সংস্থা তৈরি করে সে বিভিন্ন গ্রামে তিনি সার্ভে করেন এবং ঘুরে বেড়ান। ভবিষ্যতে হয়তো তিনি সেখানে কোনো রাজনৈতিক দল তৈরিও করতে পারেন। তো সেই প্রশান্ত কিশোর তিনি ভোট কৌশলী এবং রাজনীতির অত্যন্ত দক্ষ একটা ব্যক্তিত্ব বলে পরিচিত দেশে। তিনি কিন্তু একটা কথা খুব আমার এই কথাটা শুনে আমি এটার থেকে অনেক কিছু জানার আছে। উনি যেটা বলছেন যে এই যে এত লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন, বিহারের বাইরে কাজ করেন, তারা ভোটের সময় আসেন, ভোট দিয়ে চলে যান, আবার কখনো কোনো একটা ভোট যখন হয় আবার এসে ভোট দেন, আবার চলে যান, কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। একদম 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 খুব বাস্তব কথা। হ্যাঁ, কারণ যারা পরিযায়ী শ্রমিক তাদের সত্যি কথা একটা কথা বলতে কোনো সরকারি মানে যারা মানে তাদের পরিকাঠামোটাকে এখনো পর্যন্ত এখানে আমরা ঠিক করতে হবে। তাছাড়া আমার রাজ্য থেকে বাইরের লোকে যাবে কেন? আমার রাজ্যে যদি নিজের জায়গা ছেড়ে একদম আমার রাজ্যে যদি কর্মসংস্থানের সেই পরিবেশ থাকতো বা থাকে তাহলে তো তাদের বাইরে যেতে হবে না। কিন্তু আমি এখানে তোমার কাছে আমার সেটা বলার কথা যে যেটা আমি মেইন উদ্দেশ্য যেটা উনি বলেছেন যে যাদের ভোটে একটা সরকার নির্বাচিত হয়, সেই সরকার নির্বাচিত হলো, আবার 5 বছরের জন্য থাকলো, সেই পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে নির্বাচিত করলেন তারা 5 বছরের জন্য চলে গেলেন বাইরে, কিন্তু কোনো উন্নয়ন সেই সরকার করতে পারলো না।
ফলে কিন্তু সেই পরিযায়ী শ্রমিকের কিন্তু স্থানীয়ভাবে কোনো কর্মসংস্থান হলো না, তাকে কিন্তু ভোটটা দিয়ে আবার চলে যেতে হচ্ছে বাইরে। তাহলে সে ভোটটা দেবে কেন? একদম একদম না। আমি আরেকটা জিনিস তোমার কাছে আমার এটা জানা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখা গেল আর কি, মানে তুমি যখন প্রশান্ত কিশোরের কথাই তুললে আর কি, তো প্রশান্ত কিশোর এসে পরে বাংলার রাজনীতি নিয়ে উনি কিন্তু এখানে বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছিলেন। আমি এটা তোমার কাছ থেকে আমার জানতে চাওয়া আর কি, সেটা হচ্ছে যে উনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন যে বাংলার রাজনীতিতে বিজেপি অনেকটা এগিয়ে আছে। আবার আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি, লক্ষ্য করেছি, বা প্রশান্ত কিশোর সংক্রান্ত বিষয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গেও একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং তিনিও প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে কেন্দ্র করে অনেক সময় অনেক মন্তব্যও করেছিলেন। এখন দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোরের সঙ্গে একটা দূরত্বের জায়গা আছে, কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে যেসব প্রার্থীরা আছে তাদের সঙ্গে যখন কথা বলছি, বা তাদের যে প্রোগ্রাম শিডিউল সেটাও কিন্তু ওই সংস্থা থেকেই তৈরি করে দেওয়া হচ্ছে, বা ওই সংস্থার লোকই ঘুরে ঘুরে কিন্তু সমস্ত জায়গায় করছে। এখন কনফিউশনের জায়গা যেটা আমার এটা জানার আর কি, যে যদি ওই সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি হয়েই থাকে, বা ওই সংস্থা যদি নাই দেখে, তাহলে ওই সংস্থার লোকজনই সমস্ত কিছু করছে কেন? বা এইখানকার এই যে রাজনীতিতে মানে বিজেপিকে একটু এগিয়ে রাখা, এটাও কি ওদের কোনো মাস্টার স্ট্রোক, কোনো রকম কোনো চাল? না, আমি একটা কথা বলি যে প্রশান্ত কিশোরের আইপ্যাককে এখানে নিয়ে এসেছিলেন সেকেন্ড ইন কমান্ড, এবং তিনি অবশ্যই ভোট কৌশলী হিসাবে এখানে এসেছিলেন, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন দপ্তরে তার যে যারা কর্মী আছে তারা ঘুরে ঘুরে কিন্তু যে কাজটা এক সময়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলরা করত অথবা পুলিশ করত ইন্টেলিজেন্স দপ্তরে, তারা কিন্তু প্রশান্ত কিশোরের সেই সংস্থার যে ছেলেমেয়েরা তারা কিন্তু এখন বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে ঘুরে তারা বিভিন্ন খবরাখবর নিচ্ছে, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গাতে প্রার্থী ঠিক করছে, বিশেষ করে পুরসভা, পঞ্চায়েত ইত্যাদি প্রার্থী কে হতে পারে, কী ধরনের প্রার্থী হলে তারা জিতবে ইত্যাদি, এটাও কিন্তু তারাই ঠিক করছে। কিন্তু প্রশান্ত কিশোর নিজে ব্যক্তিগতভাবে হয়তো এখানে নেই, কিন্তু তার সংস্থার হয়ে, তার বিকল্প হয়ে অন্য কেউ চালাচ্ছেন। এবং তুমি যেটা মূলত বললে যে বিজেপিকে তারা এগিয়ে রেখেছেন, মানে তুমি বললে যে আগামী লোকসভা ভোটে এগিয়ে রেখেছেন, এই কথাটা তুমি বললে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে প্রশান্ত কিশোর তিনি ভোট কৌশলী ঠিকই, হয়তো তার অনেকগুলো ভোটের চালে বোরের চালের মতো কাজ করেছে বিভিন্ন জায়গাতে, এবং বিশেষ করে এই রাজ্যে তিনি এমন কতগুলো প্রকল্প বা স্লোগান তিনি তৈরি করেছিলেন যেগুলো শাসক দলের জয়কে খুব সহজ করেছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই কথাটা আমি বিশ্বাস করছি না, এবং এই যে কতগুলো নির্বাচনী সমীক্ষা দীর্ঘদিন ধরে যে বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে যেগুলো করছেন, আমি মনে করি না যে তার পেছনে খুব একটা বড় সত্যতা আছে। এর পেছনে অনেকগুলো কাজ আছে, বিষয় কাজ করে। বিশেষ করে বহু সংবাদ মাধ্যম আছে যারা শাসক দলের হয়েই কাজ করে, বহু সংবাদ মাধ্যম আছে তারা তাদের অন্য কোনো দলের হয়ে কাজ করে। ফলে তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষাটা কিন্তু অত্যন্ত দেখা যায় যে সেই সমীক্ষাটা কিন্তু অনেক সময়ই দেখা গেছে যে সমীক্ষাটা কিন্তু একেবারে যে মিলে গেছে শুধু তাই নয়, এই সমীক্ষাটার পেছনে একটা সরাসরি একটা রীতিমতো একটা মানে কাজ, তার একটা কৌশল কাজ করেছে যে সমীক্ষা কিভাবে। এবং প্রশান্ত কিশোরের ক্ষেত্রেও আমি এই রাজ্যের হয়ে রাজ্যের লোকসভা ভোটের ফলাফল নিয়ে তিনি যেটা দাবি করেছেন, আমার মনে হয় যে আজকের রাজনীতিতে দাঁড়িয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতে আঘাত পেয়ে এবং বিভিন্নভাবে একটা বলা যায় যে দিশাহীন রাজনীতি যে পর্যায়ে এসে পৌঁছেছে, সেখানে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী খুব একটা মিলবে বলে আমার মনে হয় না। মানুষ
কিন্তু যেটা চাইছে সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রেই হবে। এবং আমি তোমাকে একটা কথা বলি যে এই যদি আমাদের রাজ্যের অনেকগুলো আমাদের রাজ্যের নির্বাচন নিয়ে অনেকগুলো বদনামি আছে বলা যায়, সেটা হচ্ছে যে কোনো শাসক দল বাম আমল থেকে এই আমল তারা বহু ক্ষেত্রেই রিগিং বা ছাপ্পা ভোট ইত্যাদির বহু অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে। ফলে এই ভোট লুট যদি বন্ধ করা যায়, তোমাকে আমি একটা কথা বলে দিলাম যে তুমি ভাবতে পারবে না একটা এমন কতগুলো ফলাফল হবে যেটা কেউ কল্পনার মধ্যে রাখতে পারেনি। না, এবার যেমন ধরো আমি তোমাকে বলি, যেমন মোহাম্মদ সেলিম এক প্রচার সভা থেকে বলছিলেন আর কি, যে এবারে হয়তো 10 থেকে 12টা সিট তাদের জোট পেতে পারে এবং সেই রাস্তাতে তারা হাঁটছে, যদিও প্রত্যেকের মতন করে আশাবাদী। না, সেলিম সেটা বলেছেন, কিন্তু আমি বামপন্থীদের সম্পর্কে আমি খুব স্পষ্ট বলতে পারি যে বামপন্থীরা এখনো পর্যন্ত সিঙ্গুরের যে এত বড় ভুল হয়েছিল সেই ভুলটাকে সেখানে গিয়ে সেখানকার মানুষের আস্থা তারা অর্জন করতে পারেনি এবং তাদের রাজনীতিতে এখনো সিঙ্গুরকে প্রাসঙ্গিক করতে পারেনি। ফলে বামপন্থীদেরকে লোকে যে গ্রহণ করবে এমনটা হবে বলে আমার মনে হয় না। তবে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে অনেক ক্ষেত্রে বামপন্থীরা একটা নির্ণায়ক শক্তি হিসাবে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে বামপন্থীরা 10টা 12টা আসন পাবে। বরং বামপন্থীদের এই ভোট বাড়ার ফলে এমন কিছু ফলাফল হবে যেটা হয়তো কল্পনার মধ্যে কখনো ছিল না। গতকাল আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন, মানে মঞ্চ থেকে তিনিও প্রচার সভা থেকে বলছেন যে আমরা কংগ্রেসকে বলেছিলাম যে আমরা 2টো সিট তোমাদের দিচ্ছি, তোমরা জোটের মধ্যে থাকো, কিন্তু যেহেতু কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করেছে সেহেতু তারা জোটের মধ্যে থাকতে চায় না এবং একলা চলোর নীতি নিয়েছে। কারণ ইন্ডিয়া বাম কংগ্রেস জোটকে তিনি যে কোনো নির্বাচনী সভাই হোক অথবা তার যে কোনো প্রশাসনিক বৈঠক হোক, যে কোনো জায়গা থেকেই কিন্তু তার একমাত্র লক্ষ্য হচ্ছে বাম কংগ্রেসের যে জোট, সেই জোটকে তার বাম কংগ্রেসের জোটকে তিনি একহাত নেন সবসময়ই। তার কারণটা হচ্ছে যে বাম কংগ্রেসের জোটটা অনেক ক্ষেত্রে এই রাজ্যে অনেক রাজনীতি পাল্টে দিতে পারে, কারণ সাগরদিঘি হচ্ছে তার প্রমাণ। এবং সাগরদিঘিতে বাম এবং কংগ্রেস উভয়ই কিন্তু সংখ্যালঘু বিপুল ভোট পেয়েছিলেন এবং উপনির্বাচনে 24,000 ভোটে জয়লাভ করা, এটাও একটা শাসক দলের পক্ষে, এটা তাদের পক্ষে অত্যন্ত উদ্বেগের খবর। ফলে বাম কংগ্রেসের জোটে তিনি সবসময় আক্রমণ শানিয়েছেন এবং এখনও যদি বলা যায় যে মুর্শিদাবাদ অথবা বীরভূম অথবা এই মালদা অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে সেখানে কংগ্রেসের এখনও যথেষ্ট অনুগামী আছে এবং তার সঙ্গে যদি বামেদের সেখানে যোগটা হয়, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটের যদি সেখানে বাটোয়ারা হয়, সেইখানে বাটোয়ারা হওয়ার ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে সেখানে হয়তো শাসক দল অনেক ক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে। ফলে তৃণমূল নেত্রী উনি যেটা করার সেটাই করেছেন, সেটাই মানে আমি একদম শেষের জায়গায় দাঁড়িয়ে আছি। সেই জায়গা থেকে তোমার কাছে আমার এটা লাস্ট জানা, সেটা হচ্ছে যে এই যে ধরো বাম কংগ্রেসের যে পার্সেন্টেজ ভোটটা তুমি একটু আগেই বললে, যেটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে বেশ কিছু ক্ষেত্রে, এই ভোট কি তোমার মনে হচ্ছে যে যদি নির্ণায়ক ভূমিকায় থাকে, বা এই যে তৃণমূল নেত্রী যখন বলছেন যে না আমি ইন্ডি জোটের সঙ্গেই আছি, সেই ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয় কাঠবিড়ালির কাজ করবে কিনা, এটাই জানার। না, তৃণমূল নেত্রী তো উনি বারবারই বলছেন যে যখন এই লোকসভা ভোটের যখন ফলাফল বেরিয়ে যাবে, তারপরে সেই ফলাফলের ওপরে ভিত্তি করে তারা তাদের জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। যদি দেখা যায় যে ইন্ডি জোট একটা মোটামুটি ক্ষমতা দখলের দিকে যেতে পারে, যে মতো আসন পায়, তখন তৃণমূল নেত্রী বলেছেন যে তিনি সেখানে কাঠবিড়ালির
বালি ফেলিয়ে ব্রিজ তৈরি করার মতো তিনি সেখানে তাদেরকে সহায়তা দেবেন, অর্থাৎ সেখানে তিনি আছেন। এবং কিন্তু রাজ্যে উনি নেই, সরাসরি উনি বলেছেন। ফলে একটা কথা মনে রাখতে হবে, ইন্ডিজোট যারা তৈরি করেছে তারা, যেমন কেরালাতে কিন্তু ইন্ডিজোট প্রায় এখন নেই বললেই চলে, মানে এক এক জায়গায়। কিন্তু এরা যেটা করতে বলছে যে এখন আমরা যা করার নিজেদের মধ্যে ঝগড়া মারামারি যা করার করে নেব, কিন্তু যখন লোকসভা নির্বাচন যখন হয়ে যাবে এবং যদি আমরা দেখি যে ইন্ডিজোটের যারা শরিক তাদের মধ্যে একটা ভালো আসন পাওয়া গেছে এবং সেখানে তারা মন্ত্রিসভা গড়ার মতো অবস্থায় আছে, তাহলে কিন্তু তারা আবার এক ছাতার তলায় আসবে, এমনটা কিন্তু তারা বারবার বলছে। তাই নয়, আমরা দেখেছি যে কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করবে কিনা। আমরা কয়েকদিন আগেও এটাও দেখেছি যে শিবসেনার উদ্ভব গ্রুপের থেকে, ওখান থেকেও বলা হয়েছে যে প্রয়োজন হলে তারা বছরে একটা করে প্রধানমন্ত্রীও মেনে নেবেন, আর কি একটা দুটো প্রধানমন্ত্রীও মেনে নেবেন। যাই হোক, রাজ্য রাজনীতি যেদিকেই চলছে বা কেন্দ্রের রাজনীতি 6 মাসের প্রধানমন্ত্রী, 6 মাসের প্রধানমন্ত্রী, যেদিকেই যাক, আমাদের সময় কিন্তু একদম শেষ। আমাদের লক্ষ্য থাকবে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই দিকটাতে। আর আপনি নিজে সুস্থ থাকুন, পাশের লোকটিকে সুস্থ রাখার চেষ্টা করুন। আজকের এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।